ইউরোপে আবারও করোনা ভাইরাস বিস্তারের আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ফেব্রুয়ারি পর্যন্ত আরও 5 লাখ মানুষের মৃত্যু হতে পারে মহামারীতে। সারা বিশ্বে উগ্রপন্থা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। অভিযোগ ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল হুসাইন সালামির। ওয়াশিংটনকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি। ইথিওপিয়ায় জরুরি অবস্থার অনুমোদন দিল পার্লামেন্ট। সংঘাতের মধ্যে মানবতাবিরোধী অপরাধ করছে সব পক্ষই, পর্যবেক্ষণ জাতিসংঘের। শিরোনামগুলো দেখছিলেন, পুরো খবরে যাচ্ছি। ফেব্রুয়ারি নাগাদ করোনা ভাইরাসের নতুনভাবে আরও 5 লাখ মানুষের মৃত্যু দেখতে পারে বিশ্ব। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই আশঙ্কার কথা জানায়। সংস্থাটির আঞ্চলিক পরিচালক ডক্টর হান্স ক্লুগ জানান, আবারও মহামারীর কেন্দ্রস্থল হয়ে উঠতে পারে ইউরোপ, কারণ অঞ্চলটির অর্ধশতাধিক দেশে এখনও কোভিডের সংক্রমণ অব্যাহত। পাশাপাশি মধ্য এশিয়ার কয়েকটি দেশকেও এই তালিকায় রেখেছে WHO। ফলে আগামী 4 মাসে হু হু করে প্রাণহানি বাড়বে। করোনার ক্রমবর্ধমান পরিস্থিতিকে গুরুতর এবং উদ্বেগজনক আখ্যা দেন তিনি। করোনা ভাইরাসের ভয়াবহ ঝুঁকিতে ইউরোপের প্রত্যেকটি দেশ এবং মধ্য এশিয়া। ইউরোপীয় অঞ্চলের 53টি দেশে উদ্বেগজনক হারে বাড়ছে সংক্রমণ। আবারও মহামারীর কেন্দ্রস্থলে পরিণত হবে ইউরোপ। পার্থক্য শুধু বর্তমানে আমরা জানি কি করতে হবে। এখন থেকেই শক্ত অবস্থানে যাওয়া উচিত স্বাস্থ্যবিদ এবং রাজনীতিকদের। সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি। কোভিড-19 মোকাবেলায় বদলাতে হবে কৌশল। কোভিড সংক্রমণের পর ফুসফুসের জটিলতা এবং মৃত্যুর জন্য মানবদেহের একটি জিনকে শনাক্ত করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল, যার বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে LZTFL1। এটি শনাক্তে মলিকিউলার প্রযুক্তির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহযোগিতা নিয়েছেন গবেষকরা। তাদের দাবি, ঝুঁকিপূর্ণ জিনটি বহনকারী 60% মানুষ দক্ষিণ এশিয়ার বাসিন্দা। এছাড়া ইউরোপীয় বংশোদ্ভূত 15% মানুষের দেহে এটি শনাক্ত হয়েছে। তবে আফ্রিকা ও ক্যারিবীয় অঞ্চলে এর উপস্থিতি মাত্র 2 ভাগের মতো। পর্যবেক্ষণে দেখা গেছে ভ্যাকসিনের মাধ্যমে কমানো সম্ভব জিনটির কর্মক্ষমতা। সারা বিশ্বে উগ্রপন্থা ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান জেনারেল সালামি। মার্কিন দূতাবাস দখল দিবস উপলক্ষে তেহরানে আয়োজিত র্যালি এবং জনসভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, মার্কিন ষড়যন্ত্র রুখতে সচেষ্ট তার দেশ। যুক্তরাষ্ট্র নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হোক, এমন স্লোগানে প্রকম্পিত তেহরানের রাজপথ। মার্কিন দূতাবাস দখলের 42 বছর পূর্তিতে পুরো রাজপথ যেন পরিণত হয় জনসমুদ্রে। জনসভাস্থলে পোড়ানো হয় মার্কিন পতাকা। যুক্তরাষ্ট্রের চক্রান্তের বিরুদ্ধে সবসময় সোচ্চার ইরানের জনগণ, এমন প্রত্যয় বিক্ষুব্ধদের। যুক্তরাষ্ট্র আমাদের নিঃশেষ করে দিতে চায়, পরমাণু আলোচনার নামে আমাদের হাতে পায়ে শেকল পরাতে চায়, কিন্তু ইরানবাসী কখনোই তা মেনে নেবে না। গেল 40 বছর ধরে যুক্তরাষ্ট্র আমাদের জিম্মি করে রাখার অপচেষ্টা চালিয়ে আসছে, কিন্তু তারা কোনোভাবেই সফল হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। 1979 সালের 4 নভেম্বর তেহরানের মার্কিন দূতাবাস দখল করে ইরানের বিপ্লবীরা। যুক্তরাষ্ট্রকে বরাবরই মানবাধিকার বিরোধী পদক্ষেপ হিসেবে আখ্যা দিলেও ইরান এই ঘটনাকে বিপ্লবের অংশ হিসেবেই দাবি করে আসছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হুঁশিয়ারি দিয়ে বলেন, এখনও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সারা বিশ্বে উগ্রপন্থাকে উস্কে দিচ্ছে। তাদের একটাই লক্ষ্য, ইরানকে দাবিয়ে রাখা। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করছে, ইরানকে নিয়ে খেলতে আসলে চরম মূল্য দিতে হবে। আমরা প্রস্তুত আছি। 42 বছর আগে আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে বিপ্লবে ক্ষমতাচ্যুত হন ইরানের রেজা শাহ পাহলভি। দেশান্তরী হলে তাকে ফেরতের দাবিতে 4 নভেম্বর মার্কিন দূতাবাস ঘেরাও করে 52 কর্মীকে জিম্মি করা হয়। পরে 1981 সালে একে একে মুক্তি দেওয়া হয় সব বন্দীকে। মুশফিকা হাসান, যমুনা নিউজ। ভারতের বিহার রাজ্যে বিষাক্ত চোলাই মদ পানে কমপক্ষে 24 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্থানীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে চিকিৎসাধীন আরও 20 জন। দীপাবলি উপলক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই বুধবার থেকে রাজ্যটিতে বন্ধ রাখা হয় মদ বিক্রয়। তবুও গোপনে চোলাই এবং ভেজাল মদ কেনেন অনেকে। রাজ্যটির গোপালগঞ্জ এলাকাতেই প্রাণ হারান 16 জন। এদিকে চাম্পারন এলাকায় মদ পানে আরও 8 জন মারা গেছেন। বিক্রি সরবরাহের সাথে জড়িত 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল 10 দিনে তৃতীয়বারের মতো বিষাক্ত মদ পানে প্রাণহানির তথ্য লিপিবদ্ধ হল বিহারে। জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত রাজ্যটিতে মারা গেছেন কমপক্ষে 70 জন।
ভয়াবহ দূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। দেশটিতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দীপাবলিতে বাজি পটকা ফাটানোতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এসব বাজি ফাটানো হয়। এতে বিষাক্ত হয়ে ওঠে রাজধানীর আশপাশের এলাকার বাতাস। ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে যায় রাস্তাঘাট। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয় যানবাহনকে। দেশটির সরকারি পর্যবেক্ষক দল বলছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দূষণের মাত্রা ছিল 500-র বেশি, যা স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি। তবে প্রতি শীত মৌসুমে বিভিন্ন অঞ্চলের কৃষকরা আগুন জ্বালিয়ে জমি পরিষ্কার করার কারণে দূষণের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যায়। চলে গেলেন কলকাতার সাবেক মেয়র এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার রাত 9:30টায় SSKM হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 75 বছর। শেষ শ্রদ্ধা জানানোর জন্য সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত রবীন্দ্র সদনে রাখা হয় প্রবীণ এই রাজনীতিকের মরদেহ। সেখান থেকে বালিগঞ্জের বাড়িতে এবং তার প্রিয় ক্লাবে নেওয়া হয় শবযাত্রা। গত 24 অক্টোবর রাতে বুকে ব্যথা এবং শারীরিক অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন পঞ্চায়েত মন্ত্রী। তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 1971 সালে কংগ্রেসের টিকিটে বালিগঞ্জ থেকে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মাত্র 25 বছরে তিনি হয়েছিলেন রাজ্যের মন্ত্রী। ইথিওপিয়ায় ঘোষিত জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক অনুমোদন দিল দেশটির পার্লামেন্ট। টাইগ্রে বিদ্রোহীদের সাথে সংঘাতের 1 বছর পূর্ণ হওয়ার দিনে বৃহস্পতিবার এমন ঘোষণা এলো। একই দিন সরকার এবং বিদ্রোহী উভয় পক্ষকে সংঘাত বন্ধের মাধ্যমে শান্তি আলোচনায় বসার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের দাবি, মানবতা বিরোধী অপরাধ করছে সব পক্ষই। স্বায়ত্তশাসনের দাবিতে সরকারের সাথে চলা টাইগ্রে অঞ্চলের বিদ্রোহীদের সহিংসতার 1 বছর পূর্ণ হলো ইথিওপিয়ায়। বৃহস্পতিবারই আমহারা প্রদেশের আরও 2টি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি জানায় বিদ্রোহী গোষ্ঠী, যার ফলে রাজধানীর দিকে আরও কিছুটা অগ্রসর হলো তারা। আদিস আবাবার নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এদিন সেনাবাহিনীতে যোগ দেন কয়েক হাজার মানুষ। শান্তিতে নোবেলজয়ী প্রধানমন্ত্রী আবিই আহমেদ গত সপ্তাহে জনগণকে অস্ত্র তুলে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান প্রজন্ম শুধু ইতিহাসকে কলঙ্কিত করছে না, বরং চ্যালেঞ্জ মোকাবেলায় যুদ্ধক্ষেত্রেও করছে লড়াই। কোরবানি ছাড়া কখনোই বিজয় আসে না। এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আসুন নিরাপত্তা বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে করি দেশের সুরক্ষা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব পক্ষকে আলোচনায় বসার তাগিদ দিয়েছে আন্তর্জাতিক মহল। একই সাথে যুদ্ধাপরাধ থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়। টাইগ্রে থেকে সংঘাত ইথিওপিয়ার অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ছে, যা উদ্বেগজনক। TPLF, OL এর মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোকে বলবো, রাজধানীর দিকে অগ্রসর হবেন না। সংঘাত বন্ধ করে শান্তি আলোচনায় বসুন। আবিই সরকারের প্রতিও একই তাগিদ। ইথিওপিয়ার সব পক্ষ বর্তমানে আন্তর্জাতিক মানবাধিকার এবং শরণার্থী নীতিমালা লঙ্ঘন করছে। কেউ কেউ যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের সাথেও জড়িত। সবচেয়ে বর্বরতা ও সহিংসতার শিকার টাইগ্রের সাধারণ মানুষ। সবার প্রতি অনুরোধ, নিজেদের অস্তিত্ব রক্ষায় থামান এই লড়াই। গেল 1 বছরের লড়াইয়ে 5,500 বিদ্রোহীকে হত্যার দাবি সেনাবাহিনীর, আটক 2,000-এর বেশি। যদিও বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাবি নিহতের সংখ্যা 3,000-এর কাছাকাছি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। শিল্প উন্নয়নের নামে বড় বড় প্রতিষ্ঠানগুলো নেমেছে গ্রিন ওয়াশ বা সবুজ নিশ্চিহ্নের মিশনে। এমন অভিযোগ গ্লাসগোতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে হাজির হওয়া পরিবেশ কর্মীদের। তারা বলছেন, জীবাশ্ম জ্বালানির পেছনে অর্থ ঢেলে জীববৈচিত্র্যের সর্বনাশ ডেকে আনছেন বিশ্ব নেতারা। দ্রুত পদক্ষেপ নিতে সম্মেলনের বাইরে বিভিন্ন প্রদর্শনীরও আয়োজন করেছেন তারা। বিশ্বকে রক্ষা করতে চান জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে। পদক্ষেপ চান বিশ্ব নেতাদের। তাই গ্লাসগোর সম্মেলন কেন্দ্রের বাইরে টানা আন্দোলন পরিবেশ কর্মীদের। কিভাবে মানুষ বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে তাও তুলে ধরছেন পরিবেশ কর্মীরা। বলছেন, শিল্প বিপ্লবের মাধ্যমে গ্রিন ওয়াশ কারখানা চালু করা হচ্ছে, কারি কারি অর্থ ব্যয় করা হচ্ছে জীবাশ্ম জ্বালানির পেছনে। যথেষ্ট বন পোড়ানো হয়েছে, আর না। এখন আমাদের জীবন বাঁচানোর তাগিদে বন উজাড় বন্ধ করতে হবে, আর এজন্য কলকারখানা বৃদ্ধিও ঠেকাতে হবে, কারণ তারাই ধ্বংস করছে জীববৈচিত্র্য।
বিশ্ব নেতারা যে ভুলগুলো করছে তাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি কিভাবে নিজেদের জন্য কবর খুঁড়ে চলছি দিন দিন। আমাদের বিশ্বাস নিশ্চয়ই সবাইকে পদক্ষেপ নেওয়ার বিষয়ে বোঝাতে সক্ষম হব। শুধু মানব জীবনই নয়, হুমকির মুখে অন্যান্য প্রাণীকুলো। তারা প্রতিবাদ জানান, বাণিজ্যিকভাবে মাছ ধরা বন্ধ না করলে বিলুপ্ত হবে বহু সামুদ্রিক প্রাণী। এজন্য দেশে দেশে তরুণদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। যে কোনো ইস্যুকে সামনে নিয়ে আসতে তরুণরাই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে, আর আজকের তরুণরাই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই পরিবেশ রক্ষায় তাদের সম্পর্কতা বাড়ানোর চেষ্টা করছি, আমরা তাদের হয়ে কাজ করছি। পরিবেশ কর্মীদের অভিযোগ, ফেসবুক মাধ্যম ব্যবহার করে জলবায়ু সম্পর্কে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়, যা রোধে কার্যকর কোনো পদক্ষেপই নিচ্ছে না প্রতিষ্ঠানটি। এ নিয়েও ভিন্নধর্মী এক প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আফগানিস্তানের পরিস্থিতি অস্থিতিশীল করতে সংগঠনের ভেতর করছে অবৈধ অনুপ্রবেশ, এমনটা দাবি করলেন তালেবান নেতা হেবায়তুল্লাহ আখুনজাদা। বৃহস্পতিবার অনুপ্রবেশকারীদের সতর্ক করে এক বিবৃতি দেন তিনি। বলেন, অপরাধীদের শনাক্ত করে দ্রুতই শাস্তির আওতায় আনা হবে। মঙ্গলবার কাবুলের একটি সামরিক হাসপাতালের হামলায় 19 জনের মৃত্যুর ঘটনার পরে এমন কঠোর বার্তা দিলেন তিনি। বললেন, আফগানিস্তান জুড়ে এখন তালেবান সরকার স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারে কাজ করছে। এমন সময় তাদের প্রচেষ্টা ব্যর্থ করতেই ঘটছে হত্যা ও হামলার ঘটনা। মেক্সিকোতে মাদক চোরাকারবারি দলের মধ্যে গোলাগুলিতে কমপক্ষে 2 জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার পর্যটন নগরী পুয়ের্তো মোরেলেসের রিসোর্ট এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির মাঝে পড়েন রিসোর্টে থাকা পর্যটকরা। প্রাণ বাঁচাতে একটি কক্ষে আশ্রয় নেন সবাই। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন। মাদক চোরাকারবারের সাথে জড়িত বেশ কয়েকটি গ্যাং ওই এলাকায় সক্রিয় রয়েছে। সম্প্রতি এদের দৌরাত্ম্য ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছে মেক্সিকোর পর্যটন নগরী। নাইজারের দক্ষিণ পশ্চিমাঞ্চলে বন্দুকধারীদের হামলায় নিহত কমপক্ষে 70 জন, আহত 15 জন। এই ঘটনায় শুক্রবার একদিনের শোক দিবস পালন করবে দেশটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় এক শহরের মেয়রকে বহনকারী গাড়িবহরই ছিল হামলার মূল লক্ষ্য। তার দেহরক্ষীদের সাথে হয় মোটর বাইকে আসা আততায়ীদের গোলাগুলি। হামলাকারীদের সন্ধানে এখনও চলছে চিরুনি অভিযান। কেউ দায় স্বীকার না করলেও আইএস বা আল কায়েদার দিকেই সন্দেহের তীর। ট্রাই বর্ডার হিসেবে খ্যাত এলাকাটি মূলত বুর্কিনা ফাসো এবং মালি সীমান্তের কাছে। সুদানে অভ্যুত্থান চলাকালে বন্দী 4 মন্ত্রীকে মুক্তির নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাতাহ আল বুরহান। তবে প্রধানমন্ত্রীকে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত বহাল থাকবে। মূলত জাতিসংঘ এবং আন্তর্জাতিক মহলের চাপের মুখে তাদের ছাড়তে সম্মত হল সেনা সরকার। দেশটির অর্থ সহযোগিতা বিভিন্ন জোটের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তবে এখনও বন্দী প্রধানমন্ত্রী সহ বহু প্রশাসনিক কর্মকর্তা। 25 অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে আফ্রিকার দেশটির ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। একটি আলুর ওজন 8 কেজি। বিশাল আকৃতির এই আলুর খবর আলোড়ন ফেলেছে গোটা নিউজিল্যান্ডে। চলতি সপ্তাহে হ্যামিল্টনে কলিন ডোনা দম্পতি নিজস্ব সবজি বাগানে মেলে আলুটির সন্ধান। বাগানের আগাছা পরিষ্কার করতে গিয়ে কোদালে কিছুটা পাতলে খুঁড়তে শুরু করেন তারা। এক পর্যায়ে মাটির কিছুটা গভীর থেকে বেরিয়ে আসে এই বিশাল আকৃতির আলু। ছোটখাটো একটি কুকুরের সমান হয়। এর নাম দিয়েছেন ডগ। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলতে আবেদনও করেছেন এই দম্পতি। বর্তমানে রেকর্ডে থাকা আলুটির ওজন 5 কেজি। ছবির ফ্রেম মাত্র 17 কোটি টাকা। পৃথিবীর সবচেয়ে দামি ছবি রাখার কাঠামোর খেতাব জয় করল মার্কিন শিল্পী ডেবি উইংহামের এই শিল্পকর্ম। ফ্রেমে রয়েছে নীলকান্ত মণিসহ 10,000 হীরার টুকরা। মূল্য £1.5 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় 17,36,85,000 টাকার বেশি। দুবাইয়ের গৌরব হিসেবে পরিচিত বুর্জ আল খলিফার এই ছবিটি দেখতে খুবই সাদামাটা, কিন্তু যে ফ্রেমে সেটি আটকানো তাতে রয়েছে 4 ক্যারেটের 10,000 হীরার টুকরো। শুধু তাই নয়, ঘড়ির ডায়ালের মতো আকৃতির বড় চমক 6 ক্যারেটের একটি নীলাকান্ত মণি, যেগুলো বসানো হয়েছে প্লাটিনামের কাঠামোয়। হীরা দিয়ে বিভিন্ন শিল্পকর্ম তৈরি আমার স্বকীয়তা, তবে ছবির ফ্রেমের কাজটি এনে দিয়েছে নতুনত্ব। হীরাগুলো খুব উজ্জ্বল হয়, সামঞ্জস্য বজায়ে কাঠামো রাখা হয়েছে প্লাটিনামের, যার ফলে নতুন পুরাতনের নান্দনিকতা ফুটে উঠেছে। এছাড়া ফ্রেমটি দেখতে ঘড়ির ডায়ালের মতো, যাতে শোভা পাচ্ছে দুবাইয়ের গৌরব বুর্জ আল খলিফার ছবি। পুরো ছবির কাঠামোর মূল্য ধরা হয়েছে £1.5 মিলিয়ন
পাউন্ড বা 17,36,85,000 টাকার বেশি, যাতে নীলাকান্ত মণিটির দামই 92.5 লাখের উপর। ডেভি উইংহ্যামের সাম্প্রতিক কাজ দেখার জন্যই এখানে আসা। তিনি শুধু আন্তর্জাতিক মানের শিল্পীই নয়, অসাধারণ চিন্তাশীল। অভূতপূর্ব চিত্রকর্ম দেখার জন্যই এসেছি। উচ্চমার্গীয় শিল্পের সাথে বাড়তি পাওনা, পৃথিবীর সবচেয়ে দামি ছবির ফ্রেম। প্রশংসা না করলে ভুল হবে। 2015 সালে ডেভি উইংহ্যামের বানানো হীরার গুঁড়োর কেক বিক্রি হয়েছিল সর্বোচ্চ 7.5 কোটি টাকায়। এবার সেই উচ্চতাকেও ছাড়িয়ে যেতে চাইছেন মার্কিন এই শিল্পী। মৌলি ইসলাম, যমুনা নিউজ। নিখুঁত স্কেটিংয়ের মাধ্যমে নজর কাড়ছেন ব্রাজিলের একদল প্রতিবন্ধী স্কেটার। প্রবল মানসিক শক্তি দিয়ে কাটিয়ে উঠছেন শারীরিক প্রতিবন্ধকতা। দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দক্ষতা তুলে ধরতে চান এসব খেলোয়াড়। অংশ নিতে চান প্যারা অলিম্পিকে। ভিনসিয়াস সার্ডি, দুটি পা নেই, অথচ স্বাভাবিক মানুষের মতোই দাপিয়ে বেড়াচ্ছেন স্কেটিংয়ের কোর্ট। ভিনসিয়াসের মতো সাও পাওলোর আরও অনেকেই ব্যস্ত সময় পার করছেন স্কেটিং অনুশীলনে। তাদের কারো হাত পা নেই, কেউ বা আবার দৃষ্টি প্রতিবন্ধী, কিন্তু নিজেদের প্রতিবন্ধকতা ছাপিয়ে প্রতিনিয়ত প্রমাণ করছেন অদম্য মানসিক শক্তি দিয়ে জয় করা যায় সবকিছু। স্কেটিং আসলেই অসাধারণ খেলা, যে কেউ নিজের মতো করে নিজস্ব স্টাইলে খেলতে পারে। হাত পা আছে কিনা তা একেবারেই ভাবার প্রয়োজন হয় না। আমার কাছে ভালো সময় কাটানোর অপর নাম স্কেটিং। কঠোর অনুশীলনের মাধ্যমে স্কেটিং এর খুঁটিনাটি রপ্ত করেছেন এসব ক্রীড়াবিদরা। বোর্ডের ওপর চেপে স্কেটিং করতে পারাটাই আমার কাছে সবকিছু। মাঝে মাঝে মনে হয় এটা আমার বেঁচে থাকার একমাত্র কারণ। স্কেটিং করার সময় নিজের সমস্ত প্রতিবন্ধকতা, কুসংস্কার সবকিছু ভুলে যাই। কঠোর অনুশীলনের মাধ্যমে স্কেটিংয়ের খুঁটিনাটি রপ্ত করেছেন এসব ক্রীড়াবিদরা। এবার আন্তর্জাতিক অঙ্গনে দেশকে তুলে ধরতে ঝালাই করছেন নিজেদের দক্ষতা। আগামী প্যারা অলিম্পিকে অংশ নেওয়াই এখন মূল লক্ষ্য। 2024 সালে প্যারিসে প্যারা স্কেটিং করার কথা ছিল, কিন্তু আয়োজনটি বাদ হয়ে গেছে। সব ঠিকঠাক থাকলে 28 সালে লস অ্যাঞ্জেলসে যাব। তবে 2032 সালে অস্ট্রেলিয়ার আসন নিয়ে আমি সবচেয়ে বেশি আশাবাদী। পরিবার তথা সমাজ ব্যবস্থায় প্রতিবন্ধীদের হেয় প্রতিপন্ন হতে হয়। করুণা নয়, বরং যথাযথ সুযোগ সৃষ্টিই পারে শারীরিক প্রতিবন্ধকতা উতরে স্বাভাবিক জীবন দিতে। এমন বার্তায় ছড়াতে চান প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। প্রিয়াঙ্কা চক্রবর্তী, যমুনা নিউজ। গেল মাসে দক্ষিণ চীন সাগরে দুর্ঘটনার কবলে পড়া সাবমেরিনের 3 কমান্ডারকে চাকরিচ্যুত করল মার্কিন নৌবাহিনী। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। মাসব্যাপী তদন্তের পর এক কমান্ডার, নির্বাহী কর্মকর্তা ও শীর্ষস্থানীয় নাবিককে বরখাস্তের এই সিদ্ধান্ত নিল তারা। জানায়, সাবমেরিন কর্মকর্তাদের পক্ষে দুর্ঘটনাটি এড়ানোর সুযোগ ছিল। সঠিক সিদ্ধান্ত গ্রহণ, বিচক্ষণতা ও দলগত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কাটাতে পারত ঝুঁকি। গেল 2 অক্টোবর ইউএসএস কানেকটিকাট নামের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনটি সাগরের তলদেশে থাকা একটি পর্বতের সাথে ধাক্কা খায়। এতে আহত হন সাবমেরিনের 11 নাবিক। মূলত দক্ষিণ চীন সাগরের ছোট দ্বীপগুলোর মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে অঞ্চলটিতে নিয়মিত মহড়া চালিয়ে আসছে মার্কিন নৌবাহিনী। এই ছিল যমুনা আইডেস্কের আয়োজনে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।